গুড ইভিনিং সকলকে। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি তোমরা আজকের এই ক্লাস নিয়ে ভেরি ভেরি এক্সাইটেড। কি ঠিক বলছি তো? আজকের এই ক্লাস নিয়ে তোমরা এক্সাইটেড? ইয়েস অর নো? তোমরা এক্সাইটেড? ইয়েস 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 ইয়েস। আমি জানি তোমরা আজকের এই ক্লাস নিয়ে প্রত্যেকেই এক্সাইটেড হয়ে আছো, কারণ অলরেডি আমি ভিডিওর থাম্বনেলে উল্লেখ করে দিয়েছি তোমাদের আজকের ক্লাসের পাশাপাশি থাকছে বিশেষ কিছু সুখবর। তোমরা সেই সুখবরটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছো। যেমনটা একটা ব্যাটসম্যান যখন মাঠে খেলতে নামে, সে কখন ছয় মারবে, কখন ছয় মারবে, কখন ছয় মারবে, দর্শকবৃন্দের মধ্যে কিন্তু সেই পাওনাটা থাকে, কখন ছয় মারবে, কখন ছয় মারবে, কখন ম্যাচটা উইন হয়ে ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবে। ঠিক তেমনই আমরাও কিন্তু প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আজকে কিন্তু সেই অপেক্ষাতেই আছি, কখন আমি পরীক্ষাটা দেবো, কখন আমি পরীক্ষাটা দেবো, কখন আমি পরীক্ষাটা দেবো। আর সব থেকে ভালো রেজাল্ট করে সেই রেজাল্টের মার্কশিটটা নিয়ে আমি ঘরে ফিরবো এবং সকলকে মিষ্টি খাওয়াবো, তাই তো? তো আজকে তো আমরা প্রত্যেকেই এখানে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের ক্যান্ডিডেট। তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি আমি তোমাদেরকে বলেছি বিশেষ কিছু সুখবর থাকবে। তো প্রথমে আমি তোমাদের জন্য সুখবরটা ডিক্লেয়ার করব, তারপর আজকের টপিক, আজকের ক্লাসে প্রবেশ করব। তো তোমরা প্রত্যেকেই জানো আমি ইতিমধ্যেই চ্যানেলে একটি সমীক্ষা করেছিলাম, তাই তো? আমি সেখানে বলেছিলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানে মানে আসন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানে 40-এ 40 তোমাদের যে শর্ট এবং এসএকিউ মানে এমসিকিউ আর এসএকিউটা থাকে, 24 নম্বর এমসিকিউ আর 16 নম্বর এসএকিউ, এই দুটো 24+16 এই দুটো মিলে যে 40 নাম্বার, এই 40তে 40 মার্কস যারা পেতে চাইছো তারা কিসের উপর বেশি গুরুত্ব দিতে চাইছো? আমি তোমাদের অপশন দিয়েছিলাম চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নপত্রগুলো আলোচনা করার জন্য, টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলো আলোচনা করার জন্য, নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করার জন্য যেটা সংসদ থেকে তোমাদের দেয়, তার সাথে আরও একটা অপশন ছিল বিগত সালের প্রশ্নপত্রগুলো আলোচনা করার জন্য। তো আমি যা দেখলাম ভোট পড়েছে চ্যাপ্টার ভিত্তিক। তো এটা তোমাদের জন্য আমি হাততালি দেবো, কারণ তোমাদের মাথায় এই বুদ্ধিটা আছে যে চ্যাপ্টার ভিত্তিক যদি আমি সলভ করে নিই, আমার বিগত সালের প্রশ্ন সলভ হয়ে গেল, আমার সংসদের প্রশ্ন সলভ হয়ে গেল, আমার টেস্ট পেপারের প্রশ্ন সলভ হয়ে গেল। আমি জানি তোমরা প্রত্যেকেই জিনিয়াস। তো আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি শিক্ষা বিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ আলোচনা। সেখানে প্রশ্ন করব আমি, উত্তর দিবে তোমরা, বা প্রশ্ন করবে তোমরা, উত্তর দিব আমি। সরাসরি লাইভ হোক বা যেভাবেই হোক আমি তোমাদের সাথে আসার খুব শীঘ্রই চেষ্টা করছি। তো এইটা ছিল একটা সুখবর তোমাদের জন্য, এবং আরও একটা সুখবর যেটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, আরও চ্যানেলের যে ভিউয়ার্স রয়েছে প্রত্যেকের জন্যই। কারণ আমরা ইতিমধ্যেই যারা এই টিচিং প্রফেশনে রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু এসএসসি নিয়ে খুব চিন্তিত। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষা কবে হবে, এই এসএসসি নিয়ে চিন্তিত। তো এসএসসি নিয়ে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ অর্থাৎ স্ট্যাটিস্টিকগুলো করানোর জন্য। কতটা সহজে সেই স্ট্যাটিস্টিকগুলো করতে পারি তো আমি আপনাদের বলতে পারি, তোমাদের বলতে পারি, কারণ চ্যানেলের ভিউয়ার্স আমার থেকে সমবয়সীও রয়েছে, আমার থেকে বয়োজ্যেষ্ঠও রয়েছে, আমার থেকে বড় দাদা দিদিরাও রয়েছে। তো আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য বা আপনাদের জন্য যতটা পারবো চেষ্টা করব অল্প অল্প করে, যে আমাদের এসএসসি সিলেবাসে ইউনিট 10 স্ট্যাটিস্টিক চ্যাপ্টারটা রয়েছে সেইটা নিয়ে অল্প অল্প করে আলোচনা করার। তো মূলত ছিল এই দুটো বিষয় আজকের সুখবর। এবার আমরা শুরু করি আজকের টপিক, যেটার জন্য তোমরা আগ্রহে অপেক্ষা করে আছো। সময় তো বেশি নেই, ঘড়ির কাঁটা তো টিক 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 করে ঘুরছে, তাই তো? সময় তো আর বেশি নেই। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছি, তাই তো? ঠিক বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোড়জোড় কিন্তু আমরা প্রত্যেকেই শুরু করে দিয়েছি, এবং আমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু ফিক্সড হয়ে গেছে। বাঘের টার্গেট যেমন থাকে একটা হরিণের উপর, ঠিক আমাদের প্রত্যেকের টার্গেট ফিক্সড হয়ে গেছে উচ্চ মাধ্যমিক 2022-এর উপর। উচ্চ মাধ্যমিকটা হোক, পরীক্ষা অফলাইনে হবে তোমরা প্রত্যেকে জানো, এবং সেই পরীক্ষাতে কি করে আমি 95% মার্কস পাবো। অনেকের মধ্যে হয়তো প্রশ্ন হচ্ছে, মুখ দেখে বুঝতে পারছি, তোমাদের মুখগুলো দেখে বুঝতে পারছি, অনেকের মধ্যে হয়তো ভাবনাটা আসছে আমি পারবো তো। আমি গ্যারান্টি দিচ্ছি, ইয়েস তুমি পারবে, অবশ্যই পারবে, তুমি পারবে, আমি কথা দিচ্ছি। শুধু এই কয়েকটা মাস, হাতে মাত্র 3টে মাস রয়েছে, এই 3টে মাস তোমরা শুধু একটু ভালো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব ভুলে যাও, ভুলে গিয়ে শুধু ঘরবন্দি হয়ে এই 3টে মাস ভালো করে পড়াশোনা করো। সারা বছর কি করেছো দেখার দরকার নাই, 3টে মাস ভালো করে পড়াশোনা করো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 90 থেকে 90
95% মার্কস তুমি পাবে আর গ্যারেন্টি পাবে এবং ভালো কলেজে ভর্তিও হতে পারবে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদের দিকে। এবার কাজ শুধু তোমাদের একটাই, ভালো করে পড়াশোনা করা। তো চলো আমরা শুরু করি। আমরা ইতিমধ্যেই কিন্তু বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছি অলরেডি অষ্টম অধ্যায় WBCHSC বোর্ড ক্লাস 12-এর অষ্টম অধ্যায় শুরু করেছি। জাতীয় শিক্ষানীতি 1986, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। তো জাতীয় শিক্ষানীতিকে NPE বা NEP বলে থাকি আমরা। তো জাতীয় শিক্ষানীতি 1986 যেটা তোমাদের অষ্টম অধ্যায়ে রয়েছে, এখান থেকে অলরেডি আমরা কিছু শর্ট আলোচনা করে দিয়েছি, গুরুত্বপূর্ণ। যারা গ্রুপে রয়েছে তারা প্রত্যেকেই পেয়েছো, আমি সেই প্রশ্নগুলো ধরেও নিয়েছি অলরেডি। এবং তোমাদের এর আগেও একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষাতে আসার 100% চান্স রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় এই জাতীয় শিক্ষানীতির সুপারিশের একটা গুরুত্বপূর্ণ অংশ। সো সেই প্রশ্নটা নিয়েও বা সেই টপিকটা নিয়েও আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। খুব সহজ সরল টপিক, তোমরা ছোটবেলায় ইতিহাসে হোক পড়েছো, তো এখানেও আমাদের পড়তে হয়েছে শিক্ষাগত দিক থেকে। তো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা প্রত্যেকে এটাতে 3টে স্টার, 4টে স্টার, 5টে স্টার যা পারো দিয়ে রেখে দাও। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসার 100% চান্স রয়েছে। আমাদের এবার একটু বেশি পড়তে হচ্ছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো গত 2 বছর কিন্তু পরীক্ষা হয়নি। আর আমি তো তোমাদেরকে যে ফিলোসফি থটটা শিখিয়েছি যে পরীক্ষার জন্য আমরা পড়বো না, আমরা পড়বো ভবিষ্যতের জ্ঞান অর্জনের জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য, সেইভাবে আমাদের পড়তে হবে। তো তাহলে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি কি কি, বা মূল সুপারিশসমূহ আলোচনা করো। এইটা হচ্ছে আজকে আমাদের টপিক, জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো টেস্ট পেপারেও বহুবার এই প্রশ্নটা দেখেছি, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্নটা এসেছে। তো আজকে আমরা যেভাবে পয়েন্টস ধরে ধরে আলোচনা করি ঠিক সেইভাবেই আমরা আলোচনা করব। তোমরা জানো জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1986 একটা শিরোনাম রয়েছিল, তাই তো? শিরোনামটা কি তোমরা প্রত্যেকেই জানো, শিরোনামটা কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন, চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ, এ পলিসি পার্সপেক্টিভ। উচ্চারণ করতে না পারলে ভেঙে ভেঙে করবে, এই যে এই বানানটা যেমন উচ্চারণটা অনেকেই করতে পারে না, তো আমরা কি করে পড়বো? PERS, পার্স, PEC, পেক, TIVE, টিপ, এইভাবে পড়বো। বানান ভুল কিন্তু কেউ করবো না। এটা তোমাদের MCQ বলো, SAQ বলো, এখানে আসতে পারে। জাতীয় শিক্ষানীতি 1986 শিরোনামটি কি ছিল? SAQ আকারে বা MCQ আকারে আসতে পারে। এখানে একে এক কিন্তু তোমাকে পেতে হবে। যদি না পেয়েছো না তো বুঝতে পারছো কি হতে পারে। মিষ্টি খাওয়াবো না, চকলেটও খাওয়াবো না, কিছুই খাওয়াবো না। তাহলে দেখো জাতীয় শিক্ষানীতি 1986 শিরোনামটি কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ। তো এইটা নিয়ে আমি ছোট্ট করে ভূমিকা আকারে লিখেছি, আগের নোটসটাতেও আলোচনা করেছি। ভূমিকা এমনভাবে দিই যেখান থেকে আমাদের শর্টগুলো কভার হতে পারে। তোমরা চাইলে একটু ছোট্ট করে 2-3 লাইনে লিখতে পারো। আমি এটা এখানে আলোচনা করছি না, ডাইরেক্ট মূল পয়েন্টে চলে যাব। নোটসটা তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ছোট্ট করে একটা কথা বলে রাখি, যারা আজকে এই ক্লাসটি প্রথম দেখছো বা আমার চ্যানেলে আজকে যে প্রথম রয়েছো, তাদের জন্য মূলত তোমরা অবশ্যই ক্লাসটিতে একটু লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকের উপর আমি একটু চার্জ হই, তাই তো? তোমরা লাইক না করলে আমি একটু চার্জ হতে পারি না, আমারও তো চার্জ দরকার। এটাও তো একটা ধরতে পারো রোবট, জৈব রোবট বলি আমরা, তাই তো? জৈবিক রোবট আমিও, তো চার্জ দরকার। আর অবশ্যই তোমাদের আজকের ক্লাস করে কেমন লাগলো প্রত্যেককেই বলছি, প্রত্যেকে ক্লাসটিতে লাইক করবে এবং আজকের ক্লাস করে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু ডিম্যান্ড থাকে, আমার কাছ থেকে যদি তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকে, তোমরা সেটা কমেন্টসের মধ্য দিয়ে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেই প্রবলেম বা তোমাদের সেই চাওয়া পাওয়াগুলোকে পূরণ করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এবং আরও একটা কথা বলে রাখি, যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তারা যদি নোটস, MCQ, SAQ, বিগত সালের প্রশ্নপত্রের সমাধান, টেস্ট পেপার সলভ, নমুনা প্রশ্নপত্র সলভ, এই সমস্ত কিছু পেতে চাও এবং বড় কোর্স একদম উন্নত মানের নোটস, প্রজেক্ট ওয়ার্ক সমস্ত কিছুই যদি তোমরা পেতে চাও, অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমার নাম, ক্লাস
অ্যাড্রেস এবং সাবজেক্ট লিখে। ওকে, তারপর তোমাদেরকে আমরা ভেরিফিকেশান করার পর তোমাদের যে নির্দিষ্ট মেন গ্রুপগুলো রয়েছে বা গ্রুপসগুলো রয়েছে সেই গ্রুপসগুলোতে তোমাদের যে গ্রুপটাতে সুবিধা হবে সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো চলো, আজকের ক্লাসের আমাদের টপিক 1986 জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশ। তো আমি তো তোমাদের শিরোনামটা বলেই দিলাম, 1986 যে শিরোনামটা, যে টাইটেলটা ছিল। এবার দেখো, ডাইরেক্ট আমি চলে যাচ্ছি পয়েন্টে। মূল সুপারিশগুলো কি কি ছিল আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে তো পড়লাম। কোঠারি কমিশনের মূল সুপারিশ কী ছিল, মুদালিয়ার কমিশনের মূল সুপারিশ কী ছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল সুপারিশ কী ছিল পড়েছি আমরা। ঠিক একই রকমভাবে জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলো কী কী ছিল, কী কী বলা হয়েছিল এইখানে, যে এই কাজগুলো করতে হবে, দেশের জন্য এই কাজগুলো করতে হবে, দেশের শিক্ষার হারকে বাড়ানোর জন্য এই কাজগুলো করতে হবে, কি ছিল সেগুলোই আমরা প্রত্যেকটা পয়েন্টসের মাধ্যমে আলোচনা করব। খুব সহজ, খুব সরল, খুব সুন্দর, তোমাদের মতো কিউট অ্যান্ড সুইট। ওকে, দেখো, নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট আমি কি দিয়েছি, জাতীয় শিক্ষা ব্যবস্থা। 1 নম্বর পয়েন্ট দেখো কি বললাম, জাতীয় শিক্ষা ব্যবস্থা। আবারও বলছি, আমার হাতের লেখা এমন কোনো সুন্দর নয়, বুঝতে না পারলে মুখে বলে দিচ্ছি, শুনে নেবে। জাতীয় শিক্ষা ব্যবস্থা। তাহলে দেখো, জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই যে কথাটা আমি বললাম, এই পয়েন্টটা বললাম, এখানে কি বলেছে জাতীয় শিক্ষানীতি 1986? বলছে শিক্ষাটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে হবে, অর্থাৎ যাকে আমরা বলছি জাতীয় শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ জাতীয় স্তরে নিয়ে যাওয়া মানে বলছে শিক্ষাক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ প্রত্যেকটা নির্বিশেষে সকলকে শিক্ষার সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। মানে আমি জাতপাত কিন্তু মান্যতা দেব না, ও হিন্দু ও এই স্কুলে পড়বে, ও মুসলিম ও এখানে পড়বে, এরকমভাবে চলবে না। কিন্তু একটাই স্কুল, একটাই ছাদের নিচে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্ত্রী, পুরুষ সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তবেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়া যাবে, জাতীয় থেকে আরও আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া যাবে। আর আমরা যদি এইসব নিয়ে ভেদাভেদ করি, জাতি, ধর্ম, বর্ণ এসব নিয়ে ভেদাভেদ করি, শিক্ষা ব্যবস্থা কি জাতীয় স্তরে পৌঁছাবে? তোমরাই বলো, পৌঁছাবে? কখনোই কিন্তু পৌঁছাবে না। তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কাজ, শিক্ষাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম কাজ কি বললাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শিক্ষায় সমান সুযোগ প্রদান করতে হবে, সমান গুরুত্ব দিতে হবে, ইকুয়ালিটি যাকে বলছি আমরা। বুঝতে পেরেছো? তাহলে জাতীয় শিক্ষা ব্যবস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা সবাই সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাই তো এখনকার বর্তমান স্কুলগুলোতে দেখছো নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই একই স্কুলে একই ছাদের নিচে একটা হিন্দুও পড়াশোনা করছে, একটা মুসলিমও পড়াশোনা করছে, একটা খ্রিস্টানও পড়াশোনা করছে, একজন বৌদ্ধ পড়াশোনা করছে। মানে জাতপাতটা সেটা নিজে, সব ধর্মই সমান। তাই তো, তুমি যে ধর্মে বিশ্বাস করো, এটা তো বিশ্বাসের উপর ডিপেন্ড করে, তুমি যে ধর্মে বিশ্বাস করো করতেই পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু তুমি যখন একটা প্রতিষ্ঠানে যাচ্ছ, সেখানে আমরা প্রত্যেকেই কিন্তু হাত ধরে ঘুরছি, প্রত্যেকেই একই টিফিন থেকে খাবার খাচ্ছি, একই সাথে কিন্তু বাড়ি আসছি। তার মানে এখানে কিন্তু একটা ইকুয়ালিটির ভাবটা আসছে, অর্থাৎ সমান সুযোগ পাচ্ছি, আমরা সকলের মধ্যে একটা সমতা ঢুকে রয়েছে। একজন শিক্ষকও যখন পড়াচ্ছেন তখন কিন্তু জাতপাত কিন্তু উনি লক্ষ্য করছেন না, তিনি সকলকেই সমান শিক্ষাটাই প্রদান করছে। এই যে আজকে ধরো আমি এখানে বসে যে তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদেরকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, এটার পেছনে কি বলা আছে যে না ও হিন্দু, ওকে এটা আলোচনা করা হবে, ও মুসলিম, না ওই আলোচনাটা পাবে না, ওকে আলাদা আলোচনা করা হবে, বলা হয়েছে না। একটাই টপিক, একটাই ক্লাস, একটাই বিষয়বস্তু, একটাই মানুষ তোমাদের সকলের কাছে সমানভাবে উঠে পড়েছে, সকলের কাছে সমানভাবে বিষয়বস্তুকে তুলে ধরছে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়া সম্ভব হবে। আরে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? রিপ্লাইটা কে করবে বলবো তারপর? ইয়েস, বুঝতে পারলে ইয়েস, তাই তো, ইয়েস, ইয়েস বললে তার জোশ আসবে, ইয়েস, এরকম আমরা কিছু উইনার হয়ে গেলে বলি না, ইয়েস, ওরকম করতে হবে, ইয়েস। দ্বিতীয় দেখো, বলছি সাম্যের জন্য শিক্ষা। সাম্যের জন্য শিক্ষা, আমরা কি জানি, সাম্য মানে সমতা, তাই তো, সাম্যের জন্য শিক্ষা। দেখো এখানেও কিন্তু অনেকটা একই রকমই পয়েন্ট, ঠিক আগেরটার মতো। বলছে সাম্যের জন্য শিক্ষা বিষয়বস্তুটা কি, বলছে শিক্ষাক্ষেত্রে যদি অসাম্য অর্থাৎ সাম্যতাহীন
এই বিষয়টাকে যদি দূর করতে হয় তাহলে আমাকে এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সাম্যের জন্য শিক্ষা, সমতা আনার জন্য শিক্ষা, প্রত্যেকটা ক্যাটাগরিকে সমান গুরুত্ব দিতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, হিন্দু, মুসলিম, ওবিসি, যাই ক্যাটাগরি হোক না কেন প্রত্যেকটা ক্যাটাগরিকে সমান গুরুত্ব দিতে হবে। তবেই কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সমতা আনতে পারবো, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে সমতা আনতে পারবো। কখনোই কিন্তু কারোর মধ্যে এরকম ভাবনা চিন্তা আসবে না যে না ও ওই ক্যাটাগরি ও বেশি সুবিধা পাচ্ছে, আমি এই ক্যাটাগরি আমি কম সুবিধা পাচ্ছি। এই বিষয়বস্তুর ভাবটা তার স্টুডেন্টসদের মধ্যে আসলে হবে না। অর্থাৎ প্রত্যেককে কিন্তু সাম্যের জন্য শিক্ষা প্রদান করতে হবে, সমতা আনার জন্য শিক্ষা প্রদান করতে হবে। বুঝতে পেরেছো? মানে শিক্ষাক্ষেত্রে যারা বঞ্চিত হয়ে গেছে, যেমন ধরো আমরা জানি প্রত্যেকেই যে পুরনো দিন থেকেই হয়ে আসছে বিভিন্ন নিম্ন ক্যাটাগরি যেগুলো ছিল, মানে ভারতীয় সংবিধানে তো এখন বর্তমানে উল্লেখ করা হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আগে কি তারা সুযোগ সুবিধা পেত? আমরা বি.আর. আম্বেদকরের জীবনী পড়লে আমরা জানতে পারি, সংবিধানের যিনি রচয়িতা বি.আর. আম্বেদকর, তাহলে ওনার জীবনী পড়লে কিন্তু আমরা জানতে পারি তিনি কতটা অবহেলিত ছিলেন, ওনার ছায়া কেউ মারাতো না। তোমরা ভাবতে পারছো কতটা দুঃখজনক একটা ব্যাপার, কতটা কষ্টের একটা ব্যাপার। উনি জল খেতে চাইলেও কেউ ওনার টাচ পর্যন্ত করতো না, মানে উপর থেকে ঘটিতে করে জল ঢেলে দিত আর এইভাবে জল খেত। তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট করে তার জীবনটা অতিবাহিত হয়েছে। সেই থেকেই তো আজকে তপশিলি জাতি উপজাতিদেরকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা জেনারেল যে সুবিধা পাচ্ছে তার চেয়েও বেশি সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। কেন? তারা অনেক বহুকাল আগে থেকেই কিন্তু কি হয়েছে, অবহেলিত হয়ে এসছে বহুকাল আগে থেকে। দোষটা তো আমাদের, আমরাই তো এই কাজটা করেছি। আমরা যদি এই অবহেলাটা না করতাম তাদের প্রতি, আমরা যদি তাদের প্রতি এই অসামাজিক আচরণটা না করতাম, তাহলে কিন্তু আজকে তারাও যেভাবে সমাজে মাথা উঁচু করে আমরা বাঁচছি তারাও কিন্তু সেইভাবে বাঁচতে পারতো। দেখবে এখনো অনেক গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে যেখানে তপশিলি জাতি উপজাতিরা কিন্তু শিক্ষার আওতায় আসতে পারেনি, শিক্ষার আলোতে পৌঁছাতে পারেনি। সরকার কিন্তু তাদের জন্য এখন নানান সুযোগ সুবিধা দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সকলের জন্য, রাজ্য সরকার বলো বা সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার বলো, প্রত্যেকেই কিন্তু এই শিক্ষার হারটাকে বাড়ানোর জন্য, জাতীয় স্তরে পৌঁছানোর জন্য কিন্তু নানান সুযোগ সুবিধা প্রদান করছে। তো সেগুলো অনেক ব্যাখ্যা করলে অনেক আলাপ আলোচনা হয়ে যাবে, কারণ তোমাদেরকে এর আগে বহুবার আলোচনা করা হয়েছে একটা শিক্ষার্থী শিক্ষা কেন্দ্রে আসার জন্য তাকে সাইকেল পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও একটা প্রকল্প। তাকে তার বইপত্র কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, সেটাও একটা প্রকল্প। ইভেন তাকে স্কুল থেকেই বই দিয়ে দেওয়া হচ্ছে, খাতা দিয়ে দেওয়া হচ্ছে, স্কুল ড্রেস দিয়ে দেওয়া হচ্ছে, কিচ্ছু অভাব রাখছে না সরকার। সরকার বলছে ভাই তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনা করার জন্য যা দরকার আমি দেবো, আমি আছি তো আমি দেবো। বুঝতে পেরেছো? তার মানে কি, এই যে প্রত্যেকটা যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে বা বঞ্চিত হয়ে যাচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে, তবেই তো সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসা যাবে। বুঝতে পেরেছো? তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করলে তবেই সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসা যাবে। অর্থাৎ সাম্যের জন্য শিক্ষা মানে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সাম্যের জন্য শিক্ষা। তৃতীয়ত আমি বলেছি এর মধ্যে কিছু সাব পয়েন্ট আমরা উল্লেখ করব। তো সাব পয়েন্টটা আমি বলে রাখি। আচ্ছা, পয়েন্টটা লিখে নাও আগে। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। দেখো আমি বিষয়টা খুব সিম্পলি সহজ করেই বোঝাবো। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন অর্থাৎ নিশ্চয়ই আরও কিছু স্তর থাকবে। কোন কোন ক্ষেত্রে বিশেষ করে জোর দিয়েছে, কোন কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে, তো এর আন্ডারে আমরা কিছু সাব পয়েন্ট উল্লেখ করব। লেখার স্টাইলটা আমি বারবার করে বলছি, লেখার স্টাইল আমাদের প্রত্যেককে চেঞ্জ করতে হবে। যদি আমরা প্রত্যেকে লেখার স্টাইলটাকে চেঞ্জ করি, আমরা খাতাটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করি নোটস লিখে, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন উনিও কিন্তু আকৃষ্ট হবেন। কারণ তুমি সুন্দর না সুন্দরী, ভালো করে বুঝবে, তুমি সুন্দর না সুন্দরী সেটা কিন্তু পরীক্ষার খাতাতে বোঝা যায় না। তোমার কোনো পাসপোর্ট সাইজ ছবি বা এরকম করা কোনো সেলফি ছবি পরীক্ষার খাতাতে কিন্তু চিপকানো থাকে না। ওখানে একটাই জিনিস থাকে, বারকোড নাম্বার, যেটা দেখে তোমার আমার কারোর ক্ষমতা নেই খাতাটা কার বা কোন স্কুলের বা কোথা থেকে এসেছে।
কোনো ক্ষমতা নেই। তাহলে পরীক্ষক যখন খাতা দেখবেন কি দেখবেন? নাম্বার 1 হাতের লেখা, হাতের লেখা সুস্পষ্ট করতে হবে, সুন্দর করতে হবে। নাম্বার 2 খাতাটাকে সুন্দর করে উপস্থাপন, বেশি কাটাকুটি করব না। আর কাটতে গেলে অনেকে এইভাবে কাটি না, আমরা এইভাবে কাটি, এইভাবে কাটবো না ভাই। কাটার জন্য সিম্পল এইভাবে একটা সিম্পল দাগ দিয়ে কেটে দেবো যদি ভুল হয়ে থাকে, বেশি কাটাকুটি করতে যাব না। বুঝতে পেরেছ? তো বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠনে কি বলছে আমি বিভিন্ন স্তরগুলো উল্লেখ করব। বলছে প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ, আমি এখানে পয়েন্টস করে করেই বলবো। 3-এর 1 নম্বর প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ। তোমরা পয়েন্টস করেও লিখতে পারো অথবা এমনি 1, 2, 3, 4 করেও লিখতে পারো, যেটা সুবিধা। আমি তোমাদের পয়েন্টস করে বলছি যাতে তোমাদের মনে থাকে। প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ অর্থাৎ ভালো করে বুঝবে, পয়েন্টটা আগে লিখে নাও। কি বললাম? প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ মানে যেটা প্রাক প্রাথমিক বলতে আমরা কি বুঝি? প্রাথমিকের আগের স্টেজটাকে আমরা প্রাক প্রাথমিক বলি। প্রাক মানে কি? আগে। তাহলে প্রাথমিক শিক্ষার যে আগের স্টেজটা অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা যেভাবে চলছে সেটাকে আরও নতুন করে পুনর্সংগঠন করতে হবে, নতুন করে রূপায়িত করতে হবে। যেমনটা আমরা বাড়ি করি না, বিয়ের আগে কোনো পুজো পার্বণের আগে কারোর বাড়িতে, যে আমার বোনেরা যারা আছো তোমাদের বিয়ে শাদী তো হবে এক সময়, দেখবে বিয়ের সময় বাড়িতে মা বাবার সামর্থ্য অনুযায়ী বাড়িটাকে একটু সুন্দর করে গোছানো হয়। শুধু বিয়ে বলে নয়, পুজো পার্বণের আগে আগে বাড়িতে লোকজন আসবে, লোকটা কি বলবে এসে দেখে সুন্দর করে গোছানো হয়। তোমরাও তো ধরো আমি এখন তোমার বাড়ি যাব, তুমি বাড়িতে গিয়ে জামা প্যান্ট ছেড়ে এখানে ফেলে দিচ্ছ, ওখানে ফেলে দিচ্ছ, বই খাতা গিয়ে ব্যাগ থেকে খুলে এখানে রেখে দিচ্ছ। এখন আমি যদি বলি আমি তোমার বাড়ি আসছি কাল, তুমি কি করবে? সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবে। একটু ঘরে একটু বডি স্প্রে বলছি, রুম স্প্রে, হ্যাঁ বডি স্প্রে, মানে রুম স্প্রে না থাকলে বডি স্প্রেও মেরে দিই। মাঝে মাঝে আমিও করেছি এরকম, বডি স্প্রেটাকে গোটা ঘরে ছড়িয়ে দিলাম। স্যার আসছে বলে কথা। তো যাই হোক, তো দেখবে তো এইভাবে কী করে স্যার আসবে, স্যার এসে বসবে, স্যার বসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। কিন্তু যদি স্যার না যেত, আরে ধর মা আছে তো একটু করে দেবে, স্নান করে বেরিয়েছি গামছাটাকে ওখানেই ফেলে দিলাম, তাই তো? এরকমভাবে আমরা প্রত্যেকেই করি। তো এই যে মানে ঠিক একই রকমভাবেই বলছি, প্রাক প্রাথমিক শিক্ষাটাকেও রূপায়িত করতে হবে, অর্থাৎ নতুন করে পুনর্সংগঠন করতে হবে, নতুন করে রূপায়ণ করতে হবে। একটা বিল্ডিং যেভাবে নতুন করে পুরনো হয়ে গেলে যেভাবে রূপায়িত করি, নতুন একটা রূপদান করি কালার করে, বা যে জায়গাগুলো চটে গেছে সেই জায়গাগুলো ঠিক করে, ঠিক শিক্ষা ব্যবস্থাটাকেও তাই করতে হবে। যে জায়গাগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলোকে আবার পুনর্সংগঠন করতে হবে। যে জায়গাগুলোতে দুর্বলতা দেখা দিচ্ছে বা দুর্বলতা আসছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে আগে থেকেই প্রোটেকশন নিতে হবে। সেই জায়গাগুলোতে সেই ফিল করতে হবে, বুঝতে হবে কোন জায়গাগুলোতে প্রবলেম আসতে পারে। কারণ প্রাক প্রাথমিক শিক্ষা আর প্রাথমিক শিক্ষা এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ভিত বলে থাকি আমরা। গাছের যেমন শিকড়টা, গাছটা যখন বেরোয় তার শিকড়টাই যেমন গাছটাকে সারা জীবন, গাছটা যতদিন বাঁচবে ততদিন তাকে যেমন বেঁচে থাকতে সাহায্য করে, ঠিক তেমনই আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু যতদিন আমরা শিখবো, আমাদের কিন্তু এই প্রাথমিক শিক্ষা বা প্রাক প্রাথমিক শিক্ষাটাই কিন্তু আমাদের মূল অস্ত্র। কেন? অ ক খ একে চন্দ্র দুয়ে পক্ষ এগুলো শিখেছি বলেই আজকে আমরা এই ধরনের সুন্দর সুন্দর শব্দ বাক্য লিখতে পারছি। বুঝতে পেরেছ? তার এটার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। কি বললাম? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? ECCE, ফুল ফর্মটা কি বললাম? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। বুঝতে পেরেছ? এই ECCE-কে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার রূপায়ণ করার জন্য। এটা একটা সংগঠন, এটা একটা প্রতিষ্ঠান। বুঝতে পেরেছ? মানে ক্ষেত্র আর কি ECCE-টা। নেক্সট দেখো, দ্বিতীয়ত বলছি বাধ্যতামূলক শিক্ষা। দেখো এর মধ্যেও কিন্তু এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা তোমরা প্রত্যেকেই জানো। বাধ্যতামূলক শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 1986-তে কি বলছে? শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা তো পড়েছিলাম না, শিক্ষা হবে বাধ্যতামূলক, অবৈতনিক এবং সার্বজনীন। পড়েছিলাম তো, অবৈতনিক মানে বেতনহীন, বাধ্যতামূলক মানে শিক্ষা গ্রহণ করতেই হবে। পড়েছিলাম তো এইভাবে। তাহলে এখানেও একই কথাই বলছে জাতীয় শিক্ষানীতি 1986। 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতেই হবে। মাস্ট বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে বা ড্রপ দিচ্ছে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে। বিভিন্ন প্রকল্প তাদের জন্য চালু করে দিয়েছে। তোমরা জানো তো, আমরা SSA পড়বো, এই
প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ চ্যাপ্টার বা দশম অধ্যায় এইসব পড়তে গিয়ে আমরা পড়বো, ওখানে কিন্তু দেখবে যে বলা হবে, আমি আলোচনা করবো, এখন 10ম অধ্যায় চলছে, এই চ্যাপ্টারের পরই তোমাদের সেই চ্যাপ্টারগুলোতে ঢুকবো, প্রবেশ করব। ওখানে কিন্তু বলা হচ্ছিল যে সর্বশিক্ষা অভিযান, সকলের জন্য শিক্ষা, এই যে প্রকল্পটা চালু হয়েছিল 2001-2-এ, তাহলে সেই সময় কিন্তু বলাই হয়েছিল যে মানে যখন সমীক্ষা করা হলো, রিসার্চ করা হলো, যে দেখা যাচ্ছে অনেক অভিভাবক একটাই অজুহাত দিচ্ছে যে আমরা তো দিন আনি দিন খাই, সারাদিন খেটে যে উপার্জন করি সেটা পেটেই চলে যায়, ছেলে মেয়েকে কী পড়াবো। তাহলে এই যে কথাটা, এই কথাটা কিন্তু সরকারের এইখানটাতে লেগেছে, এইখানটাতে সরকার কিন্তু তার জন্য মিড ডে মিল প্রকল্প চালু করে দিয়েছে। আর ভাই তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, খাওয়ার দায়িত্ব সরকার নেবে, ওর দুপুরের মধ্যাহ্ন ভোজনের দায়িত্বটা সরকার নেবে। 14 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে এইভাবেও কিন্তু বাধ্যতামূলক শিক্ষার আওতায় অর্থাৎ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, এইভাবেই কিন্তু সরকার বাধ্যতামূলক শিক্ষা বলে উল্লেখ করেছে। কত বছর বয়স পর্যন্ত? মনে রাখবে 14 বছর বয়স পর্যন্ত। যখন শিক্ষার্থী 14 বছর বয়স পর্যন্ত একটা শিক্ষার্থী, তাকে শিক্ষা গ্রহণ করতেই হবে, মাস্ট, বাধ্যতামূলক শিক্ষা, তার জন্যই বলছে বাধ্যতামূলক শিক্ষা। ক্লিয়ার হয়েছে? নাম্বার 3-তে দেখো কি বলেছি, 3 নম্বরেও খুব সুন্দর একটা কথা লিখিয়েছি, মডেল স্কুল স্থাপন। মডেল স্কুল স্থাপন আমি এর আগের দিনই আলোচনা করে দিয়েছি। মডেল স্কুল স্থাপন বিষয়টা কি? নবোদয় বিদ্যালয় আর অপারেশন ব্ল্যাকবোর্ড বোঝাতে গিয়ে যে মডেল স্কুল স্থাপন করতে হবে, মানে দেখবে অনেক গরিব মেধাবী ছাত্র থাকে, উন্নত মানের ছাত্র থাকে, কিন্তু তারা কি গরিব, তারা হয়তো টাকা পয়সার জন্য বা অর্থের জন্য পড়াশোনা করতে পারছে না। সরকার বলছে সেই সমস্ত মেধাবী ছাত্রদেরকে, সমস্ত উন্নত মানের ছাত্রদেরকে মডেল স্কুলে স্থাপন করে সেই স্কুলে তাদেরকে পড়ানোর দায়িত্ব গ্রহণ করতে হবে। মডেল স্কুলে শুধুমাত্র আমরা বলেছিলাম মডেল স্কুলে 300 জনের বেশি থাকবে না, প্রত্যেকটা জেলাতে একটি করে মডেল স্কুল, আমি আগের দিন আলোচনা করেছি, আগের ক্লাসটাতে, আমি এখানে বলছি না। তো মডেল স্কুল স্থাপন করতে হবে এবং সেখানে প্রত্যেকটা মেধাবী ছাত্রদেরকে সেখানে জায়গা দিতে হবে। মেধাবী ছাত্র যারা আর্থিক অভাবে পড়াশোনা করতে পারছে না, যারা আর্থিক অভাবে হয়তো স্কুল যেতে পারছে না, বইপত্র কিনতে পারছে না, তাদের জন্য এই ব্যবস্থাটা, তাদের জন্য মডেল স্কুল স্থাপন করে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। দেখবে তোমরা চোখ কান খোলা রাখলে দেখতে পাবে অনেক স্টুডেন্ট থাকবে যারা হয়তো মেধাবী, মানে পড়াশোনাতে খুব ভালো, কিন্তু বাবা মা হয়তো সেইভাবে কাজ করে না, বাবা মার হয়তো সেরকম আর্থিক সচ্ছলতা নেই। তখন আমরাই কি করি, এই আমাদের মতো শিক্ষকরাই বা তোমাদের আশেপাশেই প্রত্যেকে কিন্তু তাদেরকে একটা সুযোগ দেয় পড়াশোনা করার জন্য। তাদের দেখবে তোমাদের আশেপাশেও এরকম আছে, অনেকেই আছে যারা কিন্তু খুব কষ্ট করে পড়াশোনা করছে, স্কুল থেকে বইপত্র দিচ্ছে, স্যারেরা হেল্প করছে, নানা রকমভাবে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তো এইভাবেই কিন্তু এই মডেল স্কুলের মধ্য দিয়ে বা মডেল স্কুল স্থাপনের মধ্য দিয়ে তাদেরকে পড়াশোনার দিকে একটা আগ্রহ প্রকাশ করাতে হবে। কাদের জন্য বললাম এটা? যারা মেধাবী ছাত্রছাত্রী বা উন্নত মানের ছাত্রছাত্রী, তাদের শিক্ষাদানের জন্য এই মডেল স্কুল স্থাপন করার কথা বলেছে কে? জাতীয় শিক্ষানীতি 1986। এই জাতীয় শিক্ষানীতি 1986-এ এটা উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? মডেল স্কুল স্থাপনের পর আমি কি বলেছি? উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি কি বললাম? উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি। এই যে জাতীয় শিক্ষানীতির অন্যতম সুপারিশের কিন্তু এটাও একটা খুব সুন্দর একটা বিষয়। বলছে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, বলছে যারা গ্র্যাজুয়েশন পাস করবে বা উচ্চ মাধ্যমিক পাস করবে, তারপর তারা প্রত্যেকে তো রেগুলার ইউনিভার্সিটি বা রেগুলার কলেজে ভর্তি হতে পারে না। মার্কসের জন্য বলতে পারো, আর্থিক সুযোগ সুবিধার জন্য বলতে পারো, যাই বলতে পারো না কেন, তাদের জন্য এই উচ্চশিক্ষাটাকে যাতে আরও বাড়িয়ে তোলা যায়, উচ্চশিক্ষার হারটাকে যাতে বাড়িয়ে দেওয়া যায়। একটা স্টুডেন্ট সে যখন উচ্চ মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর সে যখন উচ্চশিক্ষার দরবারে পৌঁছাচ্ছে, সে যাতে পড়াশোনাটা ছেড়ে না দেয়। যার পড়াশোনা করার আগ্রহ আছে তার জন্য বলছে এই রেগুলার যে কলেজ বা রেগুলার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, তার সাথে সাথে কিছু ডিস্ট্যান্স ইউনিভার্সিটি বা ওপেন ইউনিভার্সিটি, ওপেন কলেজ স্থাপন করতে হবে। মুক্ত বিশ্ববিদ্যালয় বা মুক্ত বিদ্যালয়ের কথা আমরা বলতে পারি, মুক্ত কলেজ, ওপেন কলেজ বলতে পারি, ওপেন ইউনিভার্সিটি বলতে পারি, এগুলো প্রচুর রয়েছে। কল্যাণীর আন্ডারে রয়েছে,
আমরা জানি রবীন্দ্র ভারতী রয়েছে, এরকম অনেক রয়েছে যারা যেখানে কিনা যারা ধরো রেগুলার যে কলেজগুলো বা রেগুলার যে ইউনিভার্সিটিগুলো সেখানে তো সিট সংখ্যাটা লিমিটেড থাকে, সিট সংখ্যা লিমিটেড। একটা স্কুল থেকে ধরো 100 জন ক্যান্ডিডেট পাস করে বেরালো, একটা স্কুল থেকে 100 জন, তুমি ভাবো তো গোটা, আমি যদি গোটা মালদা ডিস্ট্রিক্টের কথা বলি, মালদা ডিস্ট্রিক্টে কতগুলো এরকম স্কুল আছে, তাহলে একটা স্কুল থেকে 100 জন ক্যান্ডিডেট পাস করে বেরালো। আর মালদার লোকালেই 3টে কলেজ আছে মাত্র, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনার্সের ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটা সাবজেক্টে হয়তো 100টা করে সিট আছে। তাহলে তুমি ভাবো 3টা কলেজেই যদি 100টা করে সিট থাকে, মাত্র 300 জন কলেজে চান্স পাচ্ছে। কিন্তু তুমি ভাবো তো কতগুলো স্কুলে তারা পড়াশোনা করলো, কতগুলো স্কুল রয়েছে, সেই স্কুল থেকে কত স্টুডেন্ট পাস করে বেরালো। তার মানে অতগুলো স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র 300 জন সেই কলেজে ভর্তি হতে পারবে বা কলেজে পৌঁছাতে পারবে। তো বাকিরা কি পড়াশোনা ছেড়ে দেবে? না, বাকিদের জন্য অপশন রয়েছে। তারা যদি পড়াশোনা করতে চায় তাদের জন্য তো জেনারেল কোর্স রয়েছেই, পাশাপাশি যদি অনার্স নিয়েও পড়তে চায় তার জন্য মুক্ত অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের ব্যবস্থা করার কথা বলছে। কে বলছে? জাতীয় শিক্ষানীতি 1986, অর্থাৎ তাদের জন্য ডিস্টেন্স এডুকেশন বা মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে, মুক্ত বিশ্ববিদ্যালয়গুলিকে তৈরি করতে হবে। এইভাবেও কিন্তু উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার হারটাকে বাড়িয়ে তুলতে হবে। বুঝতে পেরেছো কিভাবে উচ্চশিক্ষার মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে উচ্চশিক্ষার সুযোগটাকে বাড়িয়ে তুলতে হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে সে উচ্চশিক্ষার দরবারে পৌঁছাতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো বলেছি আর একটা এখান থেকে বলবো, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। এটাও কিন্তু খুব ভালো করে বুঝবে। কি বললাম? চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ, জায়গাটা ভালো করে বুঝবে। এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধোঁয়াশা থাকে এবং সেটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই। চাকরির সঙ্গে ডিগ্রি বিচ্ছেদ, এই যে চাকরি আর ডিগ্রি, ডিগ্রি কোনটাকে বলছে? তোমার এই যে তুমি যে পুঁথিগত বিদ্যা অর্জন করছো, উচ্চ মাধ্যমিকে 80%, 90% মার্কস পেয়েছো, গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছো, এটা হচ্ছে তোমার ডিগ্রি। তোমার ডিগ্রি কি? তুমি উচ্চ মাধ্যমিক পাস। তোমার ডিগ্রি কি? তুমি গ্র্যাজুয়েশন পাস। তোমার ডিগ্রি কি? তুমি মাস্টার্স কোয়ালিফাই, মাস্টার্স পাস। তাহলে এগুলো হচ্ছে এক একটা ডিগ্রি। যেমন দেখবে ভিডিওর শুরুতেই আমি আমার কি কি ডিগ্রি রয়েছে সেটা যেমন আমি এখানে উল্লেখ করে থাকি, আমার আরও কিছু রয়েছে সেগুলো আমি অত কিছু উল্লেখ করি না, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে। মানে যেটুকু আমার প্রয়োজন, যেটা হয়তো অনেকের মধ্যে জানার ইচ্ছে থাকে, স্যার আপনার কোয়ালিফিকেশান বা স্যার আপনার ডিগ্রিটা যদি একটু বলতেন, তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আমি লিখে রাখি। শুধু আমার নয়, আমার সেন্টারে যে সমস্ত স্যারেরা রয়েছেন প্রত্যেকেই ওনাদের ডিগ্রিগুলো কিন্তু সামনে সংক্ষেপে উল্লেখ করা থাকে। তা বলে কি ওইটুকুই ডিগ্রি? না, আরও আছে, কিন্তু সবগুলো উল্লেখ করার প্রয়োজন হয় না। শিক্ষাক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকুই উল্লেখ করে। তাহলে এই ডিগ্রির সঙ্গে চাকরির বিচ্ছেদ করতে হবে। স্যার ব্যাপারটা একটু গুলিয়ে গেল, ডিগ্রির সঙ্গে চাকরির বিচ্ছেদ মানে কি বলছেন আপনি? বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন। অবশ্যই বলছি, ভালো করে বুঝবে। দেখো, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ বিষয়টা কি? একটা এক্সাম্পল দিই। ধরো আমি আমার কথাই বলছি, ধরো আমি মাধ্যমিকে 80% মার্কস পেয়েছি, উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পেয়েছি, গ্র্যাজুয়েশনে 90% মার্কস পেয়েছি, মাস্টার ডিগ্রিতেও 90% মার্কস পেয়েছি। তাহলে আমার এত ভালো রেজাল্ট, তাহলে এত ভালো রেজাল্ট নিয়ে কে বলতে পারবে আমি চাকরির জন্য 100% উপযুক্ত? কেউ বলতে পারবে? আরে ভাই হতেই পারে, তুমি মার্কস ভালো পেয়েছো তাতে কি হয়েছে? ওই চাকরিটা পাওয়ার জন্য তুমি উপযুক্ত কিনা সেটার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তাই তো? তুমি সেই চাকরিটা পাওয়ার জন্য উপযুক্ত কিনা। এই যে স্কুল সার্ভিস কমিশন, এসএসসিতে যে বিভিন্ন স্কুলের টিচার্সরা রিক্রুট হচ্ছেন, তাহলে ওনারাও ধরো অনেক টিচার থাকবেন যাদের হয়তো মাধ্যমিকের রেজাল্টটা খারাপ ছিল, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ ছিল, কিন্তু তারা নিজেদেরকে এমনভাবে পরে তৈরি করেছেন চাকরিটা উনি পেয়ে গেছেন। আবার অনেকে দেখবে তার থেকেও বেটার রেজাল্ট আছে কিন্তু উনি এখনও চাকরিটা পাননি। তাহলে এই পার্থক্যটা কেন এই পার্থক্য? আমার একটা স্যার রয়েছেন,
তো স্যার কিন্তু সবসময় বলেন যে আমি স্কুলে ভালো রেজাল্ট করতাম, সবসময় ভালো রেজাল্ট করতাম, কিন্তু একটু দুষ্টু ছিলাম, ফাঁকিবাজ ছিলাম, তার জন্য আমি হাই স্কুলে চাকরিটা পেয়েছি। আবার আমারই একটা বন্ধু যে লাস্ট বেঞ্চে বসে শুধু গল্প করতো, মানে কোনোদিনও পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, কেউ পড়াশোনা করলে ওকে বলতো চা খেয়ে আসি এইভাবে, কিন্তু সেই ছেলেটাই এত ভালো পড়াশোনা করলো, এত ভালো পরে পড়াশোনা করে সে আমার থেকেও ভালো কলেজে চাকরি পেয়ে গেল। তার বেতন যা পাচ্ছে আমি তার থেকে 20-30 হাজার টাকা কম পাচ্ছি। তার মানে কি আমি ভালো রেজাল্ট করেই যে আমি ভালো কলেজে প্রফেসর হয়ে যাব, ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যাব, এটা কোনো কথা নয়। তার মানে চাকরির সাথে ডিগ্রির বিচ্ছেদ করতে হবে। তোমার ডিগ্রি বেটার আছে মানেই যে তুমি চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। তোমার ডিগ্রি ভালো থাকতেই পারে, ডিগ্রি ভালো থাকুক, তুমি এই চাকরিটা পাওয়ার জন্য তুমি উপযুক্ত কিনা সেটার মাঝখানে যে গ্যাপ রয়েছে, মাঝখানে একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে হ্যাঁ ওই চাকরিটা পাওয়ার জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? তাহলে চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। এই যে আমরা করি না, চাকরি হচ্ছে না, আন্দোলন করছি, এই করছি ওই করছি, তুমি যদি ভালো করে একটু দেখো অনেকেই দেখবে যে সত্যি অনেকে আছে যারা পড়াশোনা করছে হতাশায় ভুগছে, চাকরি হচ্ছে না, কিন্তু যারা সত্যি একদম মনস্থির করেই নিয়েছে, টার্গেট করে নিয়েছে, এই ভাই কি হচ্ছে না হচ্ছে দেখা যাক, আমি ভাই চাকরি কি একটা আছে, অন্য লাইন ট্রাই করব, কত লাইন আছে, তাহলে তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করছে, কোনো আন্দোলনে নেই, কোনো ধর্মঘটে নেই, তারা শুধু মন দিয়ে পড়াশোনা করে তারা কিন্তু কোনো না কোনো একটা ভালো চাকরি পেয়ে যাচ্ছে। আর যারা এরকমটা ভেবে নিচ্ছে না আমার ওইটাই দরকার, ওইটাই নিতে হবে আমাকে, তখন কিন্তু তারাই ধর্মঘট করছে, তারাই আন্দোলন করছে, তারাই সমস্যার সৃষ্টি করছে। বুঝতে পেরেছো? তার মানে কি আমি যদি সেই সব না করে ওই সময়টা, যে সময়টাতে আমি আন্দোলন করছি, ধর্মঘট করছি, ওই সময়টাতে যদি আমি একটু আবার বাড়ি গিয়ে পড়ি, আমার নিজের গাফিলতিটাকে যদি আমি ধরার চেষ্টা করি, আমি বলছি না কার কি গাফিলতি রয়েছে, সরকারের কি গাফিলতি রয়েছে, বা এর কি গাফিলতি রয়েছে, ওর কি গাফিলতি রয়েছে, দেখার দরকার নাই। তুমি নিজের গাফিলতিটাকে ট্রাই করার চেষ্টা করো, নিজের গাফিলতিটাকে ধরার চেষ্টা করো, আমার প্রবলেমটা কোথায় রয়েছে, আমাকে ধরো বলেই দিল ঠিক আছে তোমাকেই চাকরি দেওয়া হবে, তুমি এসে এই প্রশ্নগুলোর উত্তর দাও, আমি কি পারবো ওই প্রশ্নগুলোর উত্তর দিতে? এইটা আমাকে মনস্থির করতে হবে, এইটা আমাকে বুঝতে হবে। তাহলে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে প্রান্ত থেকেই আমাকে প্রশ্ন করুক না কেন আমি যাতে স্মার্টলি উত্তর দিতে পারি। আমি আগের দিন পড়া ধরছিলাম তোমাদের, আমি বলছিলাম যে অনেকে দেখবে এরকম অভিনয় করে, পড়া ধরলাম তো স্যার পড়া ধরলো, হট করে ও পড়েনি, কিন্তু ও পড়েনি, পড়া ধরলো নে এই ভুলে গেলাম স্যার 1 মিনিট দাঁড়িয়ে যান আমি বলে দিচ্ছি, ইস মনে পড়ছে না, এমন টাইমে ভুলে গেলাম না, জাস্ট অভিনয়, এটা অভিনয় করছে, আমি জানি তো পারবে না কিন্তু অভিনয় করছে, তাই তো এমন হাবভাব দেখাচ্ছে ও সব জানে কিন্তু ভুলে গেল, এটা হয় না, তাই তো এরকম অনেকেই অভিনয় করে। স্মার্টলি উত্তর দেবো, আমি জানলে বলবো হ্যাঁ স্যার উত্তর এটা, আর যদি না জানি সরি স্যার এটা আমি পারবো না, আমি জেনে নেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব। স্মার্টলি উত্তর, এটাই স্মার্টলি উত্তর। বুঝতে পেরেছো? তাহলে চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ, অর্থাৎ ডিগ্রি ভালো আছে মানেই যে চাকরি পাবে এরকম কোনো গ্যারেন্টি নেই বা এরকম কোনো কথা নেই। তোমার ডিগ্রি ভালো থাকতেই পারে, ডিগ্রি তো ভালো থাকতেই হবে, কারণ সেটা হচ্ছে তোমাকে অ্যাপ্লাইয়ের জন্য, তোমার গ্রহণযোগ্যতার জন্য। তোমার যে ডিগ্রি ভালো না থাকে তুমি অ্যাপ্লাইটাই তো করতে পারবে না, তুমি তো প্রমাণ পরে করবে যে ওই চাকরিটার জন্য তুমি যোগ্য, আগে তো অ্যাপ্লাই করার পর প্রমাণটা আসবে। তাহলে ওই অ্যাপ্লাইটা করার জন্য তোমার ডিগ্রি দরকার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা মাস্ট, ভালো থাকা অবশ্যই দরকার, কিন্তু ডিগ্রি ভালো থাকলেই যে চাকরি পাবে এরকম কোনো কথা নেই। বুঝতে পেরেছো আমার সুইট ভাই বোনেরা? মাথায় ঢুকেছে? তাহলে এখন থেকে মনস্থির করে নাও, আমার ডিগ্রির সাথে সাথে কিন্তু আমার এই জায়গাটাকেও কি করতে হবে, নলেজ গেইন করতে হবে, যাতে আমাকে যাই প্রশ্ন করা হোক না কেন আমি যেন উত্তর দিতে পারি। ক্লিয়ার? তাহলে এইটা ছিল 3 নম্বর পয়েন্টের বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, অর্থাৎ এই যে স্তরগুলো আমি বললাম, স্টেজগুলো, কোথায় কোথায় বিশেষ করে গুরুত্ব দিতে হবে, কোথায় কোথায় বিশেষ করে বেশি করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করতে হয়েছে, সেগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করলাম। এটা জাস্ট পয়েন্ট করে করে আলোচনা করলাম, তোমরা 1 2 3 করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট চলে আসি 4 নম্বর। 4 নম্বর দেখো, 4 নম্বর পয়েন্ট, মেন 4 নম্বর পয়েন্ট, এখানে 3 ছিল, মেন 4 নম্বর পয়েন্ট আমি কি বলেছি, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি, বৃদ্ধিটা লিখলাম না,
দেখো, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি বিষয়টা কি? শিক্ষাক্ষেত্রে সর্বস্তর অর্থাৎ যতগুলো স্টেজ রয়েছে, প্রাক প্রাথমিক থেকে শুরু করে আপ টু হায়ার এডুকেশন পর্যন্ত, প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা শিক্ষার্থী সহ শিক্ষকের দক্ষতাটাকে বাড়াতে হবে। মানে শিক্ষকের দক্ষতা বাড়ালে, শিক্ষকের যদি স্কিলটা ডেভেলপড হয়, অবশ্যই সেই স্কিলটা শিক্ষার্থীর মধ্যে সঞ্চারিত হবে, শিক্ষার্থী বুঝতে পারবে। বুঝতে পেরেছ? তার মানে দক্ষতা বৃদ্ধি করতে হবে, আর দক্ষতা বৃদ্ধি করলে কিন্তু কাজ করার ক্ষমতাটাও বাড়বে, অর্থাৎ তার কার্যকারিতাটাও বৃদ্ধি পাবে। শিক্ষার প্রত্যেকটা স্তরে দক্ষতা ও কার্যকারিতা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এবং শুধু তাই নয়, কি বলা হচ্ছে, কমিশন এটাও বলেছে, জাতীয় শিক্ষানীতি 1986-এ এটাও বলা হয়েছে যে এই বৃদ্ধি করার জন্য আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করে আধুনিকতার উপর জোর দিতে হবে। আমরা দেখবে অনেকেই আছি গতানুগতিক, দেখবে অনেক গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এখনও কিন্তু অনেক স্কুলে বলো, অনেক শিক্ষকরা বলো করে থাকেন, যেটার জন্য আমাদের শিক্ষাটা কিন্তু তখন বোরিং হয়ে যায়। তাই তো আধুনিকতার উপর জোর দিতে হবে। আধুনিক ক্ষেত্রে কিভাবে পড়াশোনা করলে আমার সেই পড়াটা মাথায় ঢুকে যাবে, বাস্তব এক্সাম্পল দিতে হবে। আমি বইয়ের তত্ত্বগত কথা বলছি, ঠিক আছে, তত্ত্বগত কথা জানতে হবে, কিন্তু সেই তত্ত্বগত কথাটাকে বোঝার জন্য আমি যদি দুটো বাস্তব এক্সাম্পল একটু অ্যাড করে দিই, তাহলে কি সেটা বেশি মাথায় ভালো থাকবে, তাই তো মাথাতে বেশি ডেপথে গিয়ে প্রবেশ করবে। তার জন্যই বলছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন ঘটিয়ে আধুনিকতার উপর জোর দিতে হবে। দেখবে এখনকার শিক্ষক মহাশয়রা যাই বলো না কেন, আপডেটেড শিক্ষক মহাশয়রা সবসময় কিন্তু বাস্তব এক্সাম্পল ব্যবহার করেন। মানে শিক্ষার অনেক পদ্ধতি রয়েছে, গল্প বলা পদ্ধতি রয়েছে, তাই তো স্টোরি টেলিং মেথড বলি আমরা, এগুলো পরবর্তীতে জানতে পারবে। গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে কেউ যদি এডুকেশন নিয়ে পড়ো, এগুলো জানতে পারবে আস্তে আস্তে। তো দেখো, আমি এখানে এটাই বলতে চাইছি, মানে একটা স্টুডেন্ট সে পড়াটা যখন পড়বে বা তার বিষয়বস্তু যখন তার সামনে উপস্থাপন করা হবে, সেই উপস্থাপনের জন্য তাকে কিভাবে পড়ালে সহজে তার বিষয়বস্তুটা মাথায় ঢুকে যাবে, সেটা কিন্তু শিক্ষককে ভালো করে বুঝতে হবে। শিক্ষককে নানা রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। স্টোরি টেলিং মেথড বললাম, প্রজেক্ট মেথড রয়েছে, প্রকল্প পদ্ধতি, বিভিন্ন যদি কোনো একটা কাজ, সেই কাজটাকে যদি প্র্যাকটিক্যালি এখানে করে দেওয়া হয়। ধরো আমি বলছি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হয়, এবার কেমিস্ট্রির কোনো একটা শিক্ষক, যেমন আমাদের জানো আমার এই দাদার সেন্টারে কেমিস্ট্রি ল্যাব ওপেন করা হয়েছে, ক্রিয়েটিভ এডুকেশন সেন্টারে। কেমিস্ট্রি ল্যাবে কিন্তু স্টুডেন্টদেরকে একদম, ওরা তো বইয়ে পড়ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে জল তৈরি হয়, সোডিয়াম কার্বনেট এটা মিলে এটা তৈরি হয়, কিন্তু ওদেরকে বাস্তবে দেখিয়ে দেওয়া হচ্ছে, এই যে এটা আর এই যে এটা দেখো হাইড্রোজেনের মধ্যে রয়েছে, এটা দেখো কি রয়েছে অক্সিজেন, দুটোকে মিক্স করে দেখো কতটা কি হচ্ছে, দেখো একটা ওয়াটার তৈরি হয়ে গেল। এইভাবে ওদেরকে দেখানো হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে এটা বিক্রিয়া করে কি হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। তাহলে যেটা তুমি তত্ত্বগত পড়ছো, সেটা যদি চোখে একদম ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে কি হবে, সেটার বোধগম্যতাটা বাড়বে, তুমি সহজে বুঝতে পারবে। দেখবে আমি যখন কোনো কঠিন একটা বিষয়বস্তু উপস্থাপন করি, আমি চেষ্টা করি, যেমন তোমাদের শিখন কৌশল চ্যাপ্টারটা বোঝানোর সময় আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে বাস্তব কিছু এক্সাম্পল দিয়ে উদাহরণ দেওয়ার। যেমন মনে আছে আমি বলেছিলাম ওখানে কুত্তার লালাক্ষরণ হয়েছিল, কুত্তা ছিল তো, তাহলে ওই কুত্তার লালাক্ষরণটা হয়েছিল মাংসের টুকরো দেখে। আমি বুঝিয়েছিলাম মাংসটা ছিল উদ্দীপক আর লালাক্ষরণটা ছিল তার প্রতিক্রিয়া। তো আমি আমাদের ক্ষেত্রে কি করে হয় সেটাও বুঝিয়েছিলাম, যে ফুচকার কথা শুনলে বা টক জাতীয় তেঁতুল, কাঁচা তেঁতুল নুন দিয়ে, ওই বাবালে দেখো সবার জিভ দিয়ে জল চলে এসছে। তার মানে কি, এই যে জিভ দিয়ে জল আসলো, এটাই তোমার প্রতিক্রিয়া। আর উদ্দীপকটা কি, ফুচকা। বাস্তবে ফিল করো, বাস্তবটাকে ফিল করতে শেখো। সেইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ঠিক তেমনই কিন্তু প্রত্যেকটা আদর্শ শিক্ষক বা প্রত্যেকটা আপডেটেড আধুনিক শিক্ষকরা কিন্তু ওনারা এটাই করে থাকেন, মানে বাস্তব এক্সাম্পলের মধ্য দিয়ে বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা, যাতে গতানুগতিকতার পরিবর্তন ঘটিয়ে আধুনিকতাটাকে জোর দেওয়া যায়, এবং যার মধ্য দিয়ে কিন্তু একটা শিক্ষক এবং শিক্ষার্থীর দক্ষতা ও কার্যকারিতাটাকেও বৃদ্ধি করা যায়। বুঝতে পেরেছ? ইয়েসটা কি বলবে? বলো। ইয়েস। ওকে, নেক্সট দেখো, বলছে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বিধান মানে বুঝতেই পারছো, আমি শুধু পয়েন্টটা লিখছি, তোমরা নোটসে যেভাবে থাকবে তোমরা সেইভাবে লিখবে। আমি এখানে তাড়াতাড়ির জন্য করি। শৃঙ্খলা বিধান বিষয়টা কি? আমরা প্রত্যেকেই জানি যে কোনো কাজকর্ম করতে গেলে আমাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই কাজটা সম্পাদন করতে হয়, তাই তো? গরম লেগে গেল।
যাই হোক, তো যে কোনো কাজ সম্পাদন করতে গেলে আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পাদন করি, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি শৃঙ্খলাবিহীন কোনো কাজ কিন্তু যথাযথভাবে সম্পাদন করা যায় না, সঠিকভাবে সম্পাদন করা যায় না। তাই তো তুমি ধরো স্কুলে যাচ্ছ, স্কুল যাওয়ার কথা 10টার সময়, তুমি স্কুল যাচ্ছে আর এদিক ওদিক ঘুরে বন্ধু বান্ধবীর সাথে দেখা করে বান্ধবীকে একটা গোলাপ ফুল দিয়ে, ওকে একটা ইক্লিয়ার্স চকলেট দিয়ে বা অন্য কোনো চকলেট, আমি জানি না কোন চকলেট দেবে, তো সেই চকলেট দিয়ে তুমি স্কুল যাচ্ছ, হবে? হবে? স্কুলের কোনো নিয়ম শৃঙ্খলা তুমি ব্রেক করে দাও, তোমার কি পড়াশোনা হবে? মনে হয় তোমার পড়াশোনা হবে? স্কুল থেকে তোমাকে একদম এইভাবে মেরে একদম বিরাট কোহলি 6 মারার মতো তোমাকে 6 মেরে স্কুল থেকে বের করে দেবে, রাইট? তার মানে কি, পড়াশোনা করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছ? নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে। তার জন্যই বলছি শৃঙ্খলা বিধান শিক্ষা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমি সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, অ্যাক্টিভ ওয়েতে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, সক্রিয় কথাটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ ওয়েতে যদি এগিয়ে নিতে চাই অবশ্যই আমাকে শৃঙ্খলা রাখতে হবে, আমাকে শৃঙ্খলা স্থাপন করতেই হবে। শৃঙ্খলা ছাড়া কিন্তু আমি কোনো বিষয়বস্তুকে অ্যাক্টিভ ওয়েতে নিয়ে যেতে পারবো না। অ্যাক্টিভলি থাকতে গেলে আমাকে অবশ্যই নিয়ম নীতি পালন করতে হবে। নিয়ম নীতি ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থায় কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যে কোনো ক্ষেত্রে পড়াশোনা করছো সেটাও নিয়ম মাফিক। এই যে তুমি সারা বছর পড়াশোনা করে নিয়ম মাফিক তোমার বছরের শেষে পরীক্ষা হচ্ছে, কই সরকার তো বলতেই পারতো থাক এবার পরীক্ষাটা না নেব না, পরীক্ষা না নিলেও অনলাইন যেইভাবে হোক, বা তোমাদের টিউশন টিচার বলো বা কিছু তোমাদের নিজেদের অভিজ্ঞতাটাকে, তোমাদের নিজেদের বোধগম্যতাটাকে যাচাই করার জন্য পরীক্ষা নিয়েছেন। গত 2 বছর পরীক্ষা হয়নি তো কী হয়েছে, টিউশন টিচাররাও পরীক্ষা নিয়েছেন, তুমি নিজে এভালুয়েট করতে পেরেছো যে আমার এই যে সারা বছর পড়লাম, বাবা মার পয়সাটাকে টিউশন টিচারকে দিলাম, তাহলে এই দিয়ে আবার কি হলো, আমি কতটা ভালো বুঝতে পেরেছি সেটা পরীক্ষার মধ্য দিয়ে তুমি ফিল করতে পেরেছো। তাহলে স্কুল নিক না নিক কিন্তু তুমি তো ফিল করতে পেরেছো একটা নিয়ম, অর্থাৎ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি। মাথায় ঢুকেছে? তাহলে শৃঙ্খলা বিধান বা শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বিধান। নেক্সট দেখো বলছি বিষয়বস্তুর পদ্ধতিগত বিন্যাস। বলছে কি বললাম, বিষয়বস্তু ও পদ্ধতিগত বিন্যাস। বিষয়বস্তু ও পদ্ধতিগত বিন্যাস, পদ্ধতিগত বিন্যাস। আচ্ছা দেখো, বিষয়বস্তু পদ্ধতিগত বিন্যাস মানে বলছে এই যে আমাদের যে শিক্ষানীতি বা আমাদের যে বিদ্যালয়ে যে পাঠ্যক্রমগুলো পড়ছি বা যে সিলেবাসটার উপর পড়াশোনা করছি, যেমন তোমরা আজকে এডুকেশনে একটা সিলেবাসের উপর তুমি পরীক্ষা দিচ্ছ, তাই তো? এডুকেশন তো এইটুকু কি একটা সাবজেক্ট না? 11-এ একটা আলাদা পার্ট পড়েছো, 12-এ আলাদা পার্ট পড়বে, গ্র্যাজুয়েশনে যদি নাও সেখানে আলাদা পার্ট, মাস্টার ডিগ্রিতে আলাদা পার্ট, বিশাল বড় একটা সমুদ্র। সেখান থেকে তোমার ক্লাস 12-এ যেটুকু দরকার সেটুকু তোমাকে দেওয়া হয়েছে। তার মানে এই যে ক্লাস 12-এ তুমি যেটুকুটা পড়ছো, অর্থাৎ যে পাঠ্যক্রমটা পড়ছো, এই পাঠ্যক্রমটার গুণগত মানটাকে উন্নয়ন করতে হবে, মানে উন্নত শিক্ষায় নিয়ে যেতে হবে। গুণগত মান, কোয়ালিটিটাকে, যে চ্যাপ্টারসগুলো পড়ছো সেই চ্যাপ্টারগুলো তোমার কাছে কতটা কার্যকরী, সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি কতটা শিখতে পারছো, কতটা বুঝতে পারছো, আগামী দেশ মানে ভবিষ্যতে তুমি এই পরিবেশ পরিস্থিতি দেশটাকে কতটা ভালো করে বুঝতে পারছো, সেই সম্পর্কিত শিক্ষাদান কিন্তু তোমাকে এখানে করা হচ্ছে, তাই তো? তার মানে কি, এই যে তোমার এই কি বলছি বিষয়বস্তুটাকে কি করা হয়েছে, পুনর্বিন্যাস করা হচ্ছে। ধরো তারপর পদ্ধতিগত কি, কোন পদ্ধতিতে, এই যে তুমি যে পড়াশোনাগুলো করছো কোন পদ্ধতিতে তোমাকে পড়ানো হবে, সেই যে পদ্ধতিতে পড়ছো নানা রকম পড়াশোনা করার জন্য যা যা দরকার। পাঠাগার মানে কি পাঠাকে ঘেরে দেওয়া? না 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 না, পাঠাগার মানে কি লাইব্রেরি। আমি বলেছিলাম এর আগের দিন, মনে আছে? আলোচনা করে মজা করে বলছিলাম। তাহলে লাইব্রেরি স্থাপন করতে হবে, নানা রকম একটা পড়াশোনা করার জন্য বা আমাকে সিস্টেমেটিক ওয়েতে যদি পড়াশোনা করতে হয় প্রত্যেকটা বিষয়ভিত্তিক বই সেখানে রাখতে হবে। আজকে আমি এডুকেশন পড়ছি, এডুকেশন পড়তে গেলে এডুকেশনের যে বিভিন্ন বই, একটা রাইটারের বই আছে, প্রচুর রাইটার বই আছে। তাহলে ইভেন তোমরা তো সিলেবাসের বই পড়ছো, এখানে এক একটা টপিকের উপরও বই লিখেছে, প্রচুর রাইটার আছে। জাতীয় শিক্ষানীতি 1986, এটাতে একটা চ্যাপ্টার তোমরা পড়ছো ক্লাস 12-এ। জাতীয় শিক্ষানীতি 1986-এর উপর প্রচুর বই আছে, প্রচুর রাইটার প্রচুর বই লিখেছেন। তো আমাদের সেগুলো যদি এক্সট্রা করে জানতে হয় তাহলে সেই জাতীয় বইগুলো আমাদেরকে রাখতে হবে। আগের দিন আমি বলছিলাম বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা পড়তে গিয়ে যে এখানে তোমরা একটা পয়েন্ট আকারে পড়ছো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা, এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উপর একটা বই আছে।
তুমি এক্সট্রা জ্ঞান অর্জনের জন্য সেই বইটা তুমি পড়তেই পারো, সেই বইটাকে তুমি বইটাকে একটু দেখতেই পারো কি লেখা রয়েছে ওখানে, কি কি রয়েছে না রয়েছে এটসেট্রা এটসেট্রা, তাই তো? তাহলে এইভাবেই কিন্তু বিষয়বস্তু পদ্ধতিগত বিন্যাস করতে হবে, অর্থাৎ পাঠ্যক্রমের গুণগত মানটাকে উন্নত শিখরে নিয়ে যেতে হবে, বিষয়বস্তুটাকে আরও উন্নয়ন করতে হবে, যে বিষয়বস্তুগুলো রয়েছে আরও নতুন নতুন বিষয় আপডেট করতে হবে, সেই বিষয়ের মধ্যে কি নতুন নতুন তথ্য আপডেট করতে হবে, পদ্ধতিগত অর্থাৎ পড়াশোনার পদ্ধতিটাকেও চেঞ্জ করতে হবে, পড়াশোনার পদ্ধতিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে দিতে হবে, প্রত্যেকের পাঠাগার স্থাপন করতে হবে, নানা রকম বিষয়বস্তুগুলো আমাদেরকে করতে হবে। অর্থাৎ আরও অনেক কথা আছে, ত্রিভাষা সূত্র প্রয়োগ করতে হবে, ত্রিভাষা মানে মাতৃভাষা, রাষ্ট্রভাষা আর বিদেশি ভাষা, তাই তো? তো ওগুলো আমি নোটসে লিখে দিয়েছি, বেশি বললে অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে, নোটসে জাস্ট 2-3 লাইন করে লেখা আছে, ছোট ছোট করে লেখা আছে, কারণ আমাদের মাথায় রাখতে হবে উচ্চ মাধ্যমিকে একটা 8 মার্কসের প্রশ্নের জন্য, এটার মার্কসটাও লিখে রাখি 8, ঠিক আছে? 8 মার্কসের প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, তো 8 মার্কসের জন্য আমাদেরকে হার্ডলি 22 মিনিট, মানে 20 থেকে 22 মিনিটের মধ্যে, বা খুব বেশি হলে 25 মিনিট, তার বেশি নয়, যদি এই টাইমের মধ্যে তুমি একটা 8 মার্কসের নোট কমপ্লিট করতে পারো, তাহলে পরীক্ষাতে কিন্তু 80-তে 80 নম্বরেরই উত্তর দিয়ে আসতে পারবে, না তো সবই কমন পাবে, লাস্টে ঘন্টা পড়ে যাবে, তোমারও ঘন্টা বেজে যাবে, বুঝতে পেরেছো? মানে তুমি আর লিখতেই পারলে না, তখন এসে এভাবে কপাল চাপড়াবে, ঢক 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 করে কপাল চাপড়াতে হবে, সব পড়েছিলাম কিন্তু লিখতে পারলাম না, বুঝতে পেরেছো? তার মানে টাইম মেনটেন করতে হবে আমাদের, যে একটা 8 মার্কসের নোট লেখার জন্য আমি কতটা লিখতে হবে, তুমি পয়েন্টস দেবে, ব্যাখ্যা বেশি করার দরকার নেই, বেশি ব্যাখ্যা করতে যাবে বড় হবে, তখন লাস্টে হয়তো পয়েন্টও দিতে পারলে না, কেন এখন ক্ষেত্রে এটা আনঅফিসিয়ালি আমার বলা উচিত না, তাও আমি বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, যে যত বেশি পয়েন্ট দেবে সে কিন্তু ভালো নাম্বার পাবে। তুমি ব্যাখ্যাটা 5 লাইন করতে, সেখানে দরকার নেই 3 লাইন করে ব্যাখ্যা করো, ব্যাখ্যাটাকে 3 লাইন রাখো, কিন্তু পয়েন্টটাকে বাড়িয়ে দাও, বুঝতে পেরেছো? 8 মার্কসের নোটের জন্য 9টা-10টা যে পয়েন্ট দিয়ে দেবে, বা 8টা-9টা পয়েন্ট দেবে, সেই কিন্তু ফুল মার্কস পাবে, মাথায় ঢুকেছে? তাহলে বিষয়বস্তুর পদ্ধতিগত বিন্যাস এটা আলোচনা হলো। নেক্সট দেখো আমি কি বলেছি, নেক্সট একটা বলেছি শিক্ষকের ভূমিকাটা কি হবে। আমরা প্রত্যেকেই জানি শিক্ষকের ভূমিকা কি হবে, শিক্ষককে সমান মানে অধিক গুরুত্ব দিতে হবে, শিক্ষককে অধিক গুরুত্ব দিতে হবে, তাদের বেতনটাকে বৃদ্ধি করতে হবে। কেন বেতন বৃদ্ধি করতে হবে বলছি, কারণ তাদেরও তো ঘর সংসার রয়েছে, তাদের একটা এনার্জির ব্যাপার রয়েছে, মাথায় রাখবা, শিক্ষককে কেউ যদি চটিয়ে দেয় তাহলে কিন্তু শিক্ষকও কিন্তু ওইভাবেই ক্লাস নেবে, বুঝতে পেরেছো? একটা ছোট গল্প বলি এখানে, তোমরা হয়তো গল্পটা পড়েছো, একটা ছাত্রের বা ছাত্রীর বাবা, মানে আমি ছোটোবেলায় গল্পটা পড়েছিলাম, কে বলেছিল আমার মনে নেই, তবে আমি গল্পটা পড়েছিলাম। একটা ছাত্রীর বাবা একটা তার হোম টিউশন অর্থাৎ বাড়িতে একজন শিক্ষক পড়াতে আসেন, তো তাকে ফ্রিডম শব্দটা ইংরেজিতে শেখাচ্ছেন। তো ছাত্রী মানে যে টিউশন মাস্টার, সে হয়তো অন্য স্টুডেন্টদের কাছ থেকে বেতনটা বেশি নেয়, বা ওনার যেটা মানে পড়ানোর জন্য যেটা বেতন নির্ধারিত, সব টিচার তো সমান বেতন নেন না, তো ওনার জন্য যেটা বেতন নির্ধারিত উনি সেটাই নেন। তো এবার বাড়িতে যখন তার বাবা তার ছাত্রীর জন্য বেতন দেয়, সেখানে অনেক তুলনামূলক কম দেয় সেই টিচারকে। এবার লাস্টে মাসের শেষে বেতন দেওয়ার আগে যখন জিজ্ঞেস করছে যে আচ্ছা স্যার, আমার মেয়েটা উচ্চারণটা এরকম করছে কেন, তো শিক্ষক তখন মজা করে বলছে, মানে এত টাকা দিলে সে এই উচ্চারণটা ফ্রিডমই বলতো, কিন্তু বেতনটা যেহেতু আপনি এটা দেন, তার জন্য ফ্রিডমটা ফুচুরডুম হয়ে গেছে, ফুটুরডুম হয়ে গেছে, বুঝতে পেরেছ? তো এইভাবে কিন্তু মানে একটু মজা করে গল্পটা বললাম, কারণ এখানে এই প্রসঙ্গ নয়, শিক্ষক সবসময় কি করতে হবে, শিক্ষকের বেতন বৃদ্ধি করতে হবে, মানে যেভাবে এখন বর্তমান রাজ্য সরকারের যে শিক্ষক যারা শিক্ষকতার পেশাতে রয়েছেন, তাদের কিন্তু দেখবে DA PA এগুলো কিন্তু বাড়ে, মানে প্রতি বছর বাড়ায় রাজ্য সরকার, বুঝতে পারছো? যারা অলরেডি চাকরিজীবী রয়েছে, বা তোমাদেরই মা বাবারা যারা মানে চাকরি করে, স্কুল টিচারে রয়েছে যারা, দেখবে তাদের জিজ্ঞেস করবে, তাদের প্রতি বছর হোক বা আমি জানি না, যদিও DA বা PA এগুলো কিন্তু অল্প অল্প করে বাড়ে, মানে পার্সেন্টেজ আকারে। কেন? শিক্ষকদেরকে কিন্তু সরকার কি করছে, শিক্ষকরাই তো জাতির ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ গড়ে তুলছে, শিক্ষকরা একটা স্টুডেন্টকে গড়ে তুলছে, তাহলে সেইভাবেই কিন্তু তাদেরকে চটালে চলবে না, তাদেরকে দেখভাল করতে হবে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে, সুযোগ সুবিধা প্রদান করার জন্য মানে সিকিউরিটি প্রদান করতে হবে, নানা রকম সিকিউরিটি প্রদান করা, তারপর ধরো বেতন বৃদ্ধি সব কিছুর মধ্যে ইনক্লুড যেহেতু, তাহলে এইভাবে কিন্তু শিক্ষকদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে, বুঝতে পেরেছ?
এবং এটাও রাখতে হবে শিক্ষকদের এক্সট্রা কিছু কাজের জন্য তাদের আকর্ষণীয় কিছু বেতন থাকবে, আকর্ষণীয় কিছু উপহার থাকবে, মানে শিক্ষকদেরকে এক কথায় খুশি রাখতে হবে। তাহলে এটা কে বলেছে? জাতীয় শিক্ষানীতি 1986। আমি কিন্তু বারবার করে বলছি, কেউ কিন্তু সমালোচনা করতে যাবে না, হ্যাঁ স্যার এখন তো এটা, এখন তো ওটা কেন, এখন এটা নাই কেন, এরকম ব্যাপার নাই। সমালোচনায় আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এইটা, জাতীয় শিক্ষানীতি 1986-তে কী কী বলা হয়েছে, সুপারিশগুলো কী কী, সেগুলো আলোচনা করছি। সমালোচনা কিন্তু কেউ করবো না, আলোচনা করব। ক্লিয়ার? 8 নম্বরে কি আছে? 8 নম্বর পয়েন্ট, অনেক পয়েন্টস আমি দিয়েছি 8 নম্বরে। আচ্ছা 8 নম্বরে অনেক পয়েন্টস বলছি, মানে পয়েন্টসগুলো দিয়েছি। শিক্ষা পরিচালনা, শিক্ষা পরিচালনা, এই যে কারা শিক্ষাটাকে পরিচালনা করবে জাতীয় স্তরে, শিক্ষা পরিচালনার জন্য বলছে জাতীয় স্তর, অর্থাৎ সেন্ট্রালি জাতীয় স্তরে শিক্ষাটাকে পরিচালনা করার জন্য CABE একে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বললাম? CABE, এই যে নামটা দেখতে পাচ্ছ, CABE, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। ফুল ফর্মগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার করে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। তাহলে শিক্ষা পরিচালনার জন্য, জাতীয় স্তরে শিক্ষা পরিচালনার জন্য সেন্ট্রাল বোর্ড অফ অ্যাডভাইসারি এডুকেশন একে দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাজ্য স্তরে স্যার, এটা তো জাতীয় স্তরে বললেন, তাহলে রাজ্য স্তরে, এটা হচ্ছে জাতীয় স্তরে, তাহলে রাজ্য স্তরে কি হবে? রাজ্য স্তরেরটাও বলে দিচ্ছি, একই রকম, তোমরা প্রত্যেকেই জানো, SABE, এটা হচ্ছে রাজ্য স্তরে। স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, স্টেট মানে রাজ্য, মাথায় রাখবা এটা দিক পরীক্ষাতে, এটা দিক। আমি দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি, একটা স্টুডেন্ট পড়ে গেছে CAB, পরীক্ষাতে চলে এসছে SAB, তখন সে আরে আমাদের সময় হয়েছিল, আমি তোমাদের গল্পটা বলে দিই, আমাদের সময় হয়েছিল, মানে ঘরে বসে পরীক্ষা দিচ্ছি, তো পেছন থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে, স্যার একটু শুনবেন? বলছে হ্যাঁ। বলছে স্যার কোয়েশ্চেনটা ভুল আছে। বলছে মানে? বলছে স্যার এটা CABE হবে। ও বেটা আদৌ জানে না CABEটা সেন্ট্রালে আর SAB পরীক্ষাতে এসছে, তাহলে SABটা স্টেট। তো যাই হোক, আমি বলে দিয়েছিলাম ওকে, তার জন্য আমি কোনো কানাকড়ি চকলেটও পাইনি, উল্টা স্যারের কাছে বকা খেয়েছিলাম যে তুমি কি পরীক্ষা দিতে এসছো না সমাজসেবা করতে এসছো, এইভাবে বলেছিল আমাকে, এটা একটু বকে, তো বন্ধু হয়, যাই হোক বলে দিয়েছি। তো যাই হোক, পরীক্ষাতে কিন্তু এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, CABE দিক SABE দিক, যাই দিক, স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, CABE দিলে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু শিক্ষা পরিচালনার জন্য জাতীয় স্তরের জন্য CABE আর রাজ্য স্তরের জন্য SABE শিক্ষা পরিচালনার দায়িত্ব দেবে। লাস্ট আমি একটা বলে দিচ্ছি, আর্থিক সংস্থান। অনেক পয়েন্ট হয়ে গেল, তোমরা এত পয়েন্ট লেখার দরকার নেই, জাস্ট আমি আলোচনা করে দিলাম, কেন প্রচুর পয়েন্ট হয়ে গেছে, হিসাব কষে দেখতে গেলে প্রচুর পয়েন্ট। দেখো এদিকে 9 আর এদিকে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14খানা পয়েন্ট হয়ে গেল হিসাব মতো। তো যাই হোক, এত পয়েন্ট লেখার দরকার নাই, এখানে তোমরা 2টা 3টা দিবে তাহলেই হবে। আমি জাস্ট তোমাদের যেহেতু আলোচনা করছি তোমাদের জ্ঞান অর্জনের জন্য, তোমাদের নলেজ গেনের জন্য, তাই জন্য আলোচনাটা করে দিলাম। আর্থিক সংস্থান, অর্থাৎ আর্থিক সংস্থান বলছে শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে আর্থিক সুবিধার জন্য অর্থ বরাদ্দ করতে হবে, অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে। কেন? আমরা জানি টাকা পয়সা ছাড়া কিন্তু চলে না। আমি এর আগের দিনই তোমাদেরকে বলেছিলাম, টাকা ছাড়া সবই ফাঁকা, চলবে না গাড়ির চাকা। তোমরা প্রত্যেকে জানো তো, এখন শ্মশান ঘাটেও টাকা চাই, এখন তুমি টয়লেট করতে যাওয়া সেখানেও টাকা চাই, সব চাই, সব জায়গাতে টাকা চাই। টাকা ছাড়া সবই ফাঁকা, চলবে না গাড়ির চাকা। তো গাড়ির চাকা ঘুরলেও টাকা চাই, বুঝতে পেরেছো? তুমি মরে গেছো, তুমি মরে যাওয়ার পর তোমাকে কবর দেবে বা তোমার মুখাগ্নি করবে, যাই করুক না কেন তার জন্য টাকা নেবে। টাকা ছাড়া দুনিয়া অচল, বুঝতে পেরেছো? তারপরে এই আর্থিক সংস্থান অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দ করতে হবে, অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে, তবেই তো শিক্ষা ব্যবস্থার হারটাকে বা শিক্ষা ব্যবস্থার মানটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে। এই যে তোমরা এত কন্যাশ্রী পাচ্ছ, তারপর কি বলে সবুজ সাথী প্রকল্প, তারপর আরও কত প্রকল্প আছে, রাজ্য সরকারের বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, তাহলে এই যে এত সুযোগ সুবিধা পাচ্ছ, তো এগুলো কি ফ্রিতে? তোমাদের কাছে তো ফ্রিতে, কিন্তু সরকারকে তো এটা ইনভেস্ট করতে হচ্ছে। সাইকেলটা যে কোম্পানি বানাচ্ছে তাকে তো সরকারকে এটা দিতে হচ্ছে, এটা না দিলে কি করে হবে? বুঝতে পেরেছো? তার মানে তোমরা তো টাকাটা পেয়ে যাচ্ছ, চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকছো, সকালে উঠে দেখছো একটা মেসেজ এসছে, ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড এত টাকা, তাই তো? তো টাকাটা পেয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে গিয়ে একটু বন্ধু বান্ধবকে নিয়ে ফুর্তি করে নিচ্ছ। তো এটা নাই, এখন গরিব দুঃখী সবাই অ্যাপ্লাই করছে, টাকাটা সবাই পাচ্ছে। তাহলে অর্থ বৃদ্ধি অর্থাৎ শিক্ষার মানটাকে বাড়ানোর জন্য শিক্ষাক্ষেত্রে কী করতে হবে? অর্থ বরাদ্দটা বৃদ্ধি করতে হবে। লাস্ট এখানে আমি একটা কথা লিখিয়েছিলি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যাতে 6% ছড়িয়ে যায়, অর্থাৎ
পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতি 5 বছরের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়, মানে 5 বছরে কি প্ল্যান করা হলো, 5 বছরে এই কাজগুলো করা হবে, তার জন্য একটা অর্থ বরাদ্দ করা হয়, তোমরা এটা প্রত্যেকে জানো। তো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো আমরা লাস্ট যেটা পেয়েছিলাম মানে বইয়ে পড়েছিলাম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 1986 সালের এই সময়কার কথা বলছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 6% যাতে সেটাকে আরও বাড়ানো যায়, মানে যতটা ছিল তার চেয়ে 6% যাতে আরও বাড়ানো যায়, সেই ব্যবস্থাটা করতে হবে আর্থিক সংস্থানের ক্ষেত্রে। তো তোমাদের এতগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছে, তোমাদের যার যে পয়েন্টসগুলো সব থেকে বেশি ভালো লাগবে তোমরা সেই পয়েন্টসগুলোই পরীক্ষাতে লিখবে। আরও অনেক হয়, শেষ হবে না, আজকে সারাদিন রাত ক্লাস হয়ে যাবে, শেষ হবে না, কিন্তু প্রচুর হয়। আমি তো তোমাদেরকে বললাম এটার উপর পুরো বই আছে, তাই তো? এই যে তোমরা যেমন এই গত বছর যেটা বেরিয়েছে জাতীয় শিক্ষানীতি 2020, তো জাতীয় শিক্ষানীতি 2020 লঞ্চ হয়েছে কিন্তু এখনও কিন্তু কার্যকরী হয়নি। কিন্তু ওই জাতীয় শিক্ষানীতি 2020 PDF ফাইল তোমরা ইন্টারনেটে সার্চ করলে প্রচুর পাবে, তো ওটা দেখবে প্রচুর পৃষ্ঠার। তো আমাদেরকে ওগুলো পড়তে হবে। ওটা যদি জাতীয় শিক্ষানীতি 2020 যদি সিলেবাসে ইনক্লুড হয়, আমাদের এইভাবে অল্প অল্প করে পড়তে হবে কি কি বলা হয়েছে না বলা হয়েছে, বুঝতে পেরেছ? তো আমাদের যেটা আজকে ছিল জানার বিষয় জাতীয় শিক্ষানীতি 1986 সালের জাতীয় শিক্ষানীতি, যেটা চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ শিরোনামে প্রকাশ হয়েছিল, এই শিরোনামে প্রকাশিত হয়েছিল, সেটাই আজকে আমরা আলোচনা করলাম। জাতীয় শিক্ষানীতির সুপারিশ খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। কারোর কোথাও কোনো জায়গা বুঝতে সমস্যা হলে তোমরা যে জায়গাটা বা যে পয়েন্টসে বুঝতে সমস্যা হয়েছে একটু রিভার্স ব্যাক করে আরেকবার দেখে নেবে, তারপরেও সমস্যা হলে তোমরা তো জানো তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমরা জানাবে, আবার তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করে দেওয়া হবে। তবে বারবার বলবো, যখন এখানে আমি এতক্ষণ ধরে ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝালাম বকলাম, তো চেষ্টা করবে যদি কোথাও কারোর কোনো জায়গায় সমস্যা থাকে, থাকতেই পারে, মানে আমি বলবো না যে থাকবে না, আমি এটাও বলি না যে আমি সব থেকে বেস্ট বোঝাই, এটাও বলি না, হতেই পারে, সবার আইকিউ সমান না, কেউ দেরিতে বুঝে, কেউ দুবার বুঝে, কেউ দুবার বললে বুঝে, কেউ 5 বার বললে বুঝে, আবার কেউ একবার বললেই বুঝে যায়। যে যার আইকিউয়ে বিলং করছো সে তার মতো করে বোঝার চেষ্টা করবে, তবে নিজেরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করবে আমি কি বলতে চেয়েছি, বিষয়গুলোতে কি বোঝাতে চেয়েছি। সামনে নোটসটা খুলে রাখবে, যে নোটসটা তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে সেই গ্রুপের নোটসটা তোমরা সামনে খুলে রাখবে, নোটসটাকে লিখে নিয়ে তারপর ক্লাসটা করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে পেরেছো? তাহলে নোটসের সাথে ধরো এটা একসাথে দেখলে এবং শুনলে কাজ দেবে, মাথায় ঢুকেছে? আরও একটা কথা বলে রাখি, আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে, কমেন্টস করে আমাকে জানাবে, এবং তোমাদের যদি আরও কিছু এক্সট্রা কোনো ডিম্যান্ড থাকে, চাওয়া পাওয়া থাকে, অবশ্যই সেটাও কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে রাখবে। আমি চেষ্টা করব তোমাদের সেই চাওয়া পাওয়াগুলোর উপর নির্ধারিত একটা দিনে বা যে কোনো সময় এরকম ভিডিওর মাধ্যমে হোক, লাইভের মধ্য দিয়ে হোক, তোমাদের সাথে আলোচনা করে নেওয়ার। আর প্রথমে তো সুখবরটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, আরও একবার রিপিট করে দিচ্ছি, তোমাদের যে সুখবর আমি চ্যানেলে সমীক্ষা করেছিলাম যে উচ্চ মাধ্যমিকে তোমরা 40-এ 40 তোমাদের যে শর্ট MCQ আর SAQ পরীক্ষাটা হয়, 24 নম্বর MCQ 16 নম্বর SAQ, এই দুটো মিলে 40 নম্বর থাকে। 40-এ 40 পাওয়ার জন্য কাউকে চিমটি যাতে কাটতে না হয়, কারোর চুল ধরে যাতে টানতে না হয়, নিজেরাই যেন সমস্ত উত্তর দিতে পারো, তার জন্য তোমাদেরকে বলে দিয়েছিলাম এই 40-এ 40 পেতে গেলে তোমরা কিসের উপর গুরুত্ব দিতে চাইছো, বিশেষ করে আমি তো করাচ্ছি তোমাদের, তার উপর কিসের উপর বিশেষ করে গুরুত্ব দিতে চাইছো। তো আমি তোমাদের অপশন দিয়েছিলাম ওখানে, তো বলা হয়েছিল চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা পেতে চাইছো, না টেস্ট পেপার সলভ তোমরা পেতে চাইছো, না নমুনা প্রশ্নপত্র সলভ তোমরা পেতে চাইছো, না বিগত সালের প্রশ্নপত্রগুলো সলভ পেতে চাইছো। তো তোমরা দেখলাম বেশি ভোট পড়েছে চ্যাপ্টার ভিত্তিকে, তো অবশ্যই আমি চ্যাপ্টার ভিত্তিক করানোর সময় সংসদ, টেস্ট পেপার, এসব সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কি করে আলোচনা হবে? সেখানে প্রশ্ন করব আমি, উত্তর দেবে তোমরা, অথবা প্রশ্ন করবে তোমরা, উত্তর দেবো আমি। সেইভাবেই আমি চেষ্টা করব তোমাদেরকে আলোচনা করার, লাইভের মধ্য দিয়ে হোক বা ভিডিও ক্লাসের মধ্য দিয়ে হোক। তবে বলে রাখবো যারা নতুন আছো তারা কিন্তু ভালো করে ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে, আর সেটা চ্যানেলটার উপর তোমরা লক্ষ্য রেখো, ফলো রেখো। ইতিমধ্যেই খুব শীঘ্রই তোমাদের আপডেট দেওয়া হবে কবে থেকে সেগুলো আলোচনা বা ক্লাস শুরু হবে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ সুখবর দেওয়া হয়েছে,
তোমাদের পরিচিত যদি এরকম কেউ থাকে তাদেরকেও চ্যানেলটা শেয়ার করবে অবশ্যই, যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে। এসএসসির সব থেকে একটা টাফ চ্যাপ্টার স্ট্যাটিস্টিক চ্যাপ্টার, ইউনিট 10 দশম ইউনিটে রয়েছে স্ট্যাটিস্টিক চ্যাপ্টার, যেটা নিয়ে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে, প্রচুর। স্যার এসএসসির কিচ্ছু করাতে হবে না আপনাকে, আপনি শুধু স্ট্যাটিস্টিকের এই পার্টগুলো একটু করিয়ে দিন। তো আমি সেই পার্টগুলো নিয়ে অল্প অল্প করে আলোচনা করব যখন সময় পাবো, বা নিজের সময়ের, বুঝতেই পারছো সব দিক সামলাতে হয়, তোমাদের এতগুলো গ্রুপ, এতগুলো এখানে টিচার্স রয়েছেন, ওনাদেরকেও দেখতে হয়, বোঝাতে হয়। তো সব কিছু মিলে আমি অল্প অল্প করে যখন যখন পারবো চেষ্টা করব এসএসসির উপর ক্লাস দেওয়া, যাতে এসএসসির চাকরি পরীক্ষাতে স্ট্যাটিস্টিক চ্যাপ্টার থেকে যাই অঙ্ক আসুক না কেন, তোমরা তো নয়, তোমরা তো এখন যারা ক্লাস করছো উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট, মানে তোমাদের দাদা দিদিরা বা যারা এসএসসি নিয়ে খাটছে বা কিছু টিচিং প্রফেশনে যাওয়ার চেষ্টা করছে, তাদের আশা করি অনেকটা তারা উপকৃত হবেন। বুঝতে পেরেছো? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।